সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাধারণ জ্ঞানের জিও রিমার্স ইউটিউবের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের জয়নুল ভাইয়া। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এইরকম প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, পাশাপাশি টপিক ভিত্তিক মজার মজার ক্লাস আপলোড করতে থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে। সো ইউটিউব চ্যানেলটি প্রথমে কী করবে, সবাই সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনে ক্লিক করে রেখে দাও, কারণ নোটিফিকেশান সাথে সাথে তোমার কাছে চলে যাবে যখনই আমরা নতুন কোনো ক্লাস তোমাদেরকে উপহার দিব। প্রিয় শিক্ষার্থীরা, আবারও নিয়ে আসলাম প্রশ্ন ব্যাংক এবার, কারণ প্রশ্ন ব্যাংক সম্পর্কে আমাদের সবার ধারণা রাখতে হবে। আর বিগত বছরের কোয়েশ্চেনগুলো আমরা যদি সলভ করি তাহলে আমরা জানতে পারবো আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা ঠিক কেমন হয়, ঠিক কীভাবে তোমাকে প্রিপারেশান নিতে হবে, কোন কোন জায়গাগুলোতে তোমার প্রিপারেশান নিতে হবে। 23-24 শিক্ষাবর্ষে সাধারণ জ্ঞানের প্রশ্ন, যেটা সর্বশেষ ভর্তি পরীক্ষা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই প্রশ্নটি আজকে আমরা জানবো, দেখব সেই প্রশ্নে কেমন সাম্প্রতিক ছিল, কেমন মৌলিক ছিল, কিংবা চিরায়ত কী কী সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন ছিল। তাহলে চলে আসো, সবার প্রথমে ক্লাসটি করে নিই। এবং এই ক্লাসটি কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, হও তুমি সায়েন্স, আর্টস কিংবা কমার্স, কারণ প্রত্যেকেরই প্রয়োজন সাধারণ জ্ঞানের। ওকে, সো চলে আসি। কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? সবার প্রথম একটা কথা বলে নেই, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু নারীদের ভোটাধিকার ঠিক 1972 সাল থেকে দিয়ে আসছে। বাংলাদেশ কিন্তু 1972 সাল থেকেই সবার ভোটাধিকার রাখছে, অর্থাৎ বাংলাদেশে কোনোদিনও কারো ভোটাধিকার নিষিদ্ধ করা হয়নি, এবং নারীদেরও না। দেশের প্রথম নির্বাচন থেকে আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনে নারীরা ভোট দিতে পেরেছিল। ক্লিয়ার? ওকে, তাহলে চলে আসো, বিশ্বের প্রথম ভোটাধিকার, নারী ভোটাধিকার কোন দেশ শুরু করে? সবার প্রথম নারী ভোটাধিকার শুরু হয় 1893 সালে, এবং এই 1893 সালে একটি ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশ, যার নাম ছিল নিউজিল্যান্ড। এই ব্রিটিশ উপনিবেশভুক্ত নিউজিল্যান্ডে কিন্তু 1893 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের ভোটাধিকার শুরু করে। এবং এরপরে ব্রিটিশ উপনিবেশ আরেকটা দেশ 1894 সালেই অস্ট্রেলিয়া, ব্রিটিশ উপনিবেশভুক্ত অস্ট্রেলিয়া এই নারীদেরকে ভোটাধিকার প্রদান করে। তার মানে মূলত ব্রিটিশরাই কিন্তু প্রথম নারীদেরকে ভোটাধিকার প্রদান করেছেন, কিন্তু প্রদান করেছেন গ্রেট ব্রিটেনে না, কিংবা যুক্তরাজ্যেও কিন্তু না, প্রদান করেছেন কোথায়? ব্রিটিশ উপনিবেশভুক্ত নিউজিল্যান্ড এবং ব্রিটিশ উপনিবেশভুক্ত অস্ট্রেলিয়াতে। ওকে, সো চলে আসে এর পরের কোশ্চেন। কে বলেছিল মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বদাই সে শৃঙ্খলিত? মানে কি, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ এ চেইন। এই কথাটা বলেছেন একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম কিন্তু ছিল জ্যাক রুশো, এবং উনি কিন্তু একজন ফরাসি দার্শনিক ছিলেন। ফরাসি এবং ফরাসি বিপ্লবে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই জ্যাক রুশোই কিন্তু এই উক্তিটা দিয়েছেন। এবং জ্যাক রুশোর একটা গুরুত্বপূর্ণ বই কিন্তু দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। জ্যাক রুশোর গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে জ্যাক রুশোর গুরুত্বপূর্ণ বই, কন্ট্রাক্ট। দেখো, এখানে আরেকজনের নাম দেখাচ্ছে কার্ল মার্কস কিন্তু জার্মানি, এবং কার্ল মার্কসের বই হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। ভ্লাদিমির লেনিন রুশ বিপ্লবের নেতা। সো ভ্লাদিমির লেনিন হচ্ছে রাশিয়ান। তোমরা জানো 1917 সালে যে রুশ বিপ্লব হয়েছিল, সেই রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ভ্লাদিমির লেনিন, এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধানও কিন্তু ভ্লাদিমির লেনিন। সো ওনার যে বইটা, সেটা ছিল দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, মানে প্রখ্যাত একটা বই, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন।
রেভলিউশন, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন হচ্ছে কার? ভ্লাদিমির লেনিন। জন লক একজন ব্রিটিশ, তার বিখ্যাত বই হচ্ছে দ্য এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সো এনাদের বই আমরা জেনে নিলাম এবং তাদের জাতীয়তাও আমরা জেনে নিলাম। ওকে, তো এই বিখ্যাত দার্শনিক রাজনীতিবিদ যারা আছেন তাদের এই বিষয়গুলো জানতে হবে। এবং অনেক সময়ই মানে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, অনেক সময় না, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু একটি উক্তি বা একটি বই থাকবে। সো যে কোনো বিখ্যাত দার্শনিক হোক, কবি হোক, সাহিত্যিক হোক, নাট্যকার হোক, তার কিন্তু বই এবং গুরুত্বপূর্ণ কোনো উক্তি থাকলে সেগুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, সো চলে আসে এবার নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয়? শেক্সপিয়ারের রচনা কিং লিয়ার, 12th নাইট, দ্য টেম্পটেস্ট, শুধুমাত্র ডক্টর ফাউস্টাস না, ডক্টর ফাউস্টাস শেক্সপিয়ারের রচনা নয়। এবং এইটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর একটি ট্র্যাজেডি। ক্রিস্টোফার মার্লো ওনার একটি ট্র্যাজেডি। এটা কি ভাই? এটা হচ্ছে একটি ট্র্যাজেডি। ডক্টর ফাউস্টাস ক্রিস্টোফার মার্লোর মানে একটি ট্র্যাজেডি। এবং এই ক্রিস্টোফার মার্লো কিন্তু একজন ইংরেজ নাট্যকার এবং কবি ছিলেন। কি ছিল ক্রিস্টোফার মার্লো? একজন ইংরেজ নাট্যকার ও কবি। এবং এই যে ক্রিস্টোফার মার্লোর যে ডক্টর ফাউস্টাস, এটা কিন্তু এই ট্র্যাজেডিটা কিন্তু তিনি 1592 সালে লিখেছিলেন। কত সালে লিখেছিল ভাই? 1592 সালে ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফাউস্টাস। আর বাকি যা আছে সবগুলো হচ্ছে কি? সবগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের রচনা। ওকে, এর পরের প্রশ্নে চলে আসেন। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? লিখেছেন কিন্তু অ্যালান গিন্সবার্গ। অ্যালান গিন্সবার্গ লিখেছেন। এবং এই কবিতাটির মোট লাইন হচ্ছে 152টি। মোট লাইন 152টি। সেপ্টেম্বর অন যশোর রোডের মোট লাইন কিন্তু 152টি। এবং এই অ্যালান গিন্সবার্গ কিন্তু একজন মার্কিন কবি, একজন মার্কিন কবি। ওকে, তাহলে চলে আসেন এই যে বব ডিলান আর জর্জ হ্যারিসন, এরা তাইলে কি? এনারা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশের সাথে জড়িত। কোনটা ভাই? কনসার্ট ফর বাংলাদেশের সাথে জড়িত। এই যে কনসার্ট ফর বাংলাদেশ, এটা হয়েছিল কোথায় ভাই? হয়েছিল 1971 সালে এবং হয়েছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে। তাহলে ম্যাডিসন স্কোয়ার, নিউ ইয়র্ক। ম্যাডিসন স্কোয়ার নিউ ইয়র্কে হয় কি ভাই? কনসার্ট ফর বাংলাদেশ। ম্যাডিসন স্কোয়ার নিউ ইয়র্কে হয় কি? কনসার্ট ফর বাংলাদেশ। সো এই কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল উদ্দেশ্য কী ছিল? আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় আমাদের কী প্রয়োজন ছিল? বিশ্বের বিভিন্ন শক্তি যে আছে এদের সমর্থন দরকার ছিল, আমাদের অর্থের যোগান দরকার ছিল একটা যুদ্ধ পরিচালনা করার জন্য। সো এই কাজগুলোর জন্যই মূলত কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার। এবং এই কনসার্টের পেছনে প্রধান যেই সমন্বয়ক তিনজন, তাদের একজন ছিলেন বব ডিলান, একজন ছিলেন জর্জ হ্যারিসন, তাদের ব্যান্ডের নাম ছিল বিটলস। এবং পাশাপাশি তাদের সাথে যুক্ত হয়েছিল আমাদের এই উপমহাদেশের একজন ভারতীয় বিখ্যাত সেতারবাদক, যার নাম ছিল পণ্ডিত রবিশঙ্কর। এই তিনজন মিলেই কিন্তু এই কনসার্টটা নেতৃত্ব দিয়েছিলেন। এবং এখান থেকে যে অর্থটা মানে উঠানো হয়েছিল, এই অর্থটা পুরোটাই হচ্ছে যুদ্ধের পেছনে দেয়া হয়েছিল। ওকে, সো এরপরে চলে আসি, তাহলে কি হবে? তাহলে হবে সেপ্টেম্বর অন যশোর রোডকার অ্যালান গিন্সবার্গের। এর পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান করবে কে? দেখেন, বলে রাখি, বাংলাদেশ যে ডেল্টা প্ল্যান, এই ডেল্টা প্ল্যান কিন্তু জলবায়ু নিয়ে একটি পরিকল্পনা। জলবায়ু
জলবায়ু পরিকল্পনা। ওকে, এবং এই ডেল্টা প্ল্যানকে বলা হয় অপর নাম বদ্বীপ পরিকল্পনা। বদ্বীপ পরিকল্পনা। বিশ্বের মধ্যে প্রথম এই ডেল্টা প্ল্যান গ্রহণ করে কিন্তু নেদারল্যান্ড। তাহলে বিশ্বের মধ্যে প্রথম ডেল্টা প্ল্যান কে করে? নেদারল্যান্ড নেয়। যেহেতু বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে, তাই বাংলাদেশ কি করেছে? নেদারল্যান্ডকে আবার এটার সহায়তাকারী দেশ হিসেবে নির্ধারণ করেছে। তার মানে বাংলাদেশকে ডেল্টা প্ল্যানে কারিগরি সহায়তা প্রদান করবে সব কি হয়? নেদারল্যান্ড। এই ডেল্টা প্ল্যানের লক্ষ্য মূলত কয়টা? লক্ষ্য হচ্ছে 6টি, এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হবে কবে ভাই? 2100 সালের মধ্যে। এখানে 21,000 দেওয়া আছে, হবে 2100। ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়ন করা হবে, এবং এর মাধ্যমে 6টি লক্ষ্য কি করা হবে? বাস্তবায়ন করা হবে। তো এই হচ্ছে কাহিনী। এরপরে চলে আসি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্র পরিচালককে। দেখেন আবার মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসলো। সো এই যে ধীরে বহে মেঘনা চলচ্চিত্র এরকম একটা বিষয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, এগুলো একটু মুখস্থ করতে হবে বেশি করে। কারণ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু একটা চলচ্চিত্র বা মানে একটা চলচ্চিত্র, সেটা মুক্তিযুদ্ধ অথবা ভাষা আন্দোলন থেকে আসতে দেখা যায়। সো চলচ্চিত্রগুলোর পরিচালক গুরুত্বপূর্ণ। ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধ ভিত্তিক, এবং এর পরিচালক হচ্ছে আলমগীর কবির। আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা। খান আতাউর রহমান তাহলে কি করছে? খান আতাউর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হচ্ছে আবার তোরা মানুষ হ। আবার তোরা মানুষ হ, এটা হচ্ছে খান আতাউর রহমানের। আর হুমায়ুন আহমেদ কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন, এবং পাশাপাশি তার কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক বইও আছে, এবং এই বইগুলো পড়লে আসলে খুব সহজভাবে মুক্তিযুদ্ধের তখনকার যে বিষয়, মানে তখনকার প্রেক্ষাপট কেমন ছিল, এগুলো কিন্তু অনেকটাই আপনার উপলব্ধি হবে। মানে তখনকার ঘটনাগুলো পড়লে হুমায়ুন আহমেদের লেখা অনেক সহজ সরল সাবলীল, সো এর মাধ্যমে কিন্তু আপনি খুব ভালো একটা ধারণা পাবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক পটভূমিটা নিয়ে। সো ওনার একটা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে শ্যামল ছায়া। প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময় বা প্রশ্ন ব্যাংক সলভ করার সময়, বিগত বছরের কোয়েশ্চেন পড়ার সময় আপনি কিন্তু এভাবে রিলেট করে করে অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে, মানে একটা অপশন পড়ে আসলে আপনার রেখে দিলে হবে না, আপনি 4টা অপশনেরই ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন। যখনই ব্যাখ্যা খুঁজবেন দেখবেন একটা প্রশ্ন পড়ার সাথে সাথে আপনি আরও 40টা করে প্রশ্নের মানে ধারণা পেলেন আপনার মাথায়। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে আসেন তারপর চলে এসেছে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ। ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 3.0 সম্পর্কে আপনারা যারা এখনও জানেন না তাদেরকে একটু ধারণা দিয়ে দেই। ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 3.0-তে কিন্তু ডিউ ইউনিভার্সিটিতে ভর্তি চলছে, এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 3.0-তে এবার আমরা 3টা মডিউল রেখেছি আপনাদের জন্য। প্রথমটা হচ্ছে অনলাইন, এবং সেকেন্ড হচ্ছে অফলাইন। অনলাইন মডিউলে আপনারা 2 ধরনের মাধ্যম পাচ্ছেন, একটা হচ্ছে জুম সহ ফেসবুক লাইভ, আর একটা হচ্ছে জুম ছাড়া ফেসবুক লাইভ। জুম সহ ফেসবুক লাইভ পাচ্ছেন 3000 টাকায়, জুম ছাড়া ফেসবুক লাইভ পাচ্ছেন 1500 টাকায়, এবং দুইটির মধ্যে কিন্তু আপনারা লেকচারশিট পিডিএফ পাচ্ছেন, পাশাপাশি টেলিগ্রাম সাপোর্ট পাচ্ছেন 24/7, যেখানে ঢাবির টপ 20 ভাইয়াপুরা, মানে এই বছর যারা টপ 20-তে এসেছে তারাই কিন্তু আপনাদেরকে 24/7 যে কোনো ডাউটস হলে তা সলভ করে দিবে, এবং পাশাপাশি আপনাদেরকে কিন্তু কাউন্সেলিং দিবে। সো এই সুযোগটা অনেক বড় একটা সুযোগ। আর পাশাপাশি অফলাইনে আমরা মাত্র 50 জনের একটি স্পেশাল ব্যাচ করেছি ফার্মগেটে, যেখানে মাত্র 10,000 টাকায় আপনি চাইলে এনরোল করতে পারবেন, এবং এই 3টি মাধ্যমেই কিন্তু চান্স না পেলে টাকা ফেরতের গ্যারান্টি রয়েছে। সো এখনই ভর্তি হয়ে যান ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 3.0-তে। আর যারা সাধারণ জ্ঞান পড়তে চান, বি ইউনিটের স্টুডেন্টরা তো পড়বেনই, পাশাপাশি এ এবং সি ইউনিটের অনেক স্টুডেন্ট চায় যে আমি সাধারণ জ্ঞানটা পড়ে রাখবো কারণ আমাকে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে হবে। তাদের জন্য মাত্র 500 টাকায় কিন্তু আমাদের এই সাধারণ জ্ঞান কোর্সটা পাচ্ছেন, যেখানে আপনি 50টা করে ক্লাস, 50টা করে এক্সাম পাবেন। ওকে, সো ভর্তি হয়ে যান। ওকে, আর ভর্তি হওয়ার জন্য যেটা করবেন, ভর্তি হওয়ার জন্য কী করবেন, আমাদের এই যে ভিডিওটা দেওয়া আছে, ভিডিওটার ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, দেখবেন ওখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে। যে কোনো একটা মাধ্যমে আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারবেন। এরপরে চলে আসেন কী আছে দেখি। এরপরে চলে আসে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের
কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু পাকিস্তান তখন পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী দেশ ছিল, যাদের পারমাণবিক ক্ষমতা রয়েছিল তখন। এবং এই দেশের সাথে আসলে আমরা যখনই হচ্ছে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়লাম, তখন কিন্তু জাতিসংঘের মতো জায়গায় আমাদের অনেক সাপোর্ট প্রয়োজন ছিল। তো যেহেতু পাকিস্তানের অন্যতম মিত্র দেশ ছিল তখন যুক্তরাষ্ট্র, চীন, তারা কিন্তু পাকিস্তানকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিচ্ছিল। এবং একটা সময় যে জাতিসংঘের প্রয়োজন কি পড়লো, পাকিস্তান যখনই দেখলো যে বাঙালিরা তাদেরকে ঠেকিয়ে দিচ্ছিল, তখনই তাদের প্রয়োজন ছিল যে যুদ্ধবিরতি দেয়া। কারণ যুদ্ধবিরতি দিলেই একটা এক্সট্রা সময় পাওয়া যাবে এবং তখন তারা আবার নতুন করে ট্রুপস সংগ্রহ করে বাংলাদেশে আক্রমণ করবে। কিন্তু এই যুদ্ধবিরতি বন্ধ করা আমাদের প্রয়োজন ছিল। সেই যুদ্ধবিরতি প্রস্তাবে কিন্তু ভেটো প্রদান করার জন্য রাশিয়া ছিল। রাশিয়া তখন যুদ্ধবিরতি প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়, ভেটো দিয়ে দেয়। এবং ভেটো মানে হচ্ছে আমি মানি না। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টি স্থায়ী সদস্য আছে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না এবং রাশিয়া, এই 5টি দেশের যে কোনো একটা দেশ যদি ভেটো প্রদান করে সেই প্রস্তাব কিন্তু বাতিল হয়ে যায়। তো সোভিয়েত ইউনিয়ন তখন আমাদেরকে এই হেল্পটা করেছিল। পাশাপাশি যখন সপ্তম নৌবহর, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর যখন আমাদের উপকূলের কাছাকাছি প্রায় চলে এসেছিল, তখনও কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছিল এই রাশিয়ার নৌবহর। সো এই দিক থেকে রাশিয়া আমাদেরকে যুদ্ধের সময় অনেক সহায়তা করেছিল, মানে সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া তখন হয়নি। সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদর্গনি। তাহলে কে করছিল? সোভিয়েত ইউনিয়ন ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল। ওকে, সো এর পরের প্রশ্ন তাহলে চলে আসি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেয়া হয়? ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ডকে। ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ড কে ছিলেন? ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ডের জন্ম কিন্তু হয়েছিল নেদারল্যান্ডের, মানে তিনি জন্মসূত্রে ছিলেন ডাচ, মানে নেদারল্যান্ডের নাগরিক। এবং তার জাতীয়তা ছিল অস্ট্রেলীয়। তাহলে কাহিনীটা কি হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ড ছিলেন আপনার বাংলাদেশের অন্যতম একজন শিল্পপতি। কেমন ছিল উনি? বাটার যে জুতো আমরা পরি, সেই বাটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বা এমডি পদে ছিলেন হচ্ছে ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ড। সো যেহেতু উনি এত বড় একটা প্রতিষ্ঠানের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর, তার সাথে কিন্তু পাকিস্তানের অনেক বড় বড় পর্যায়ের লোকদের অনেক সম্পর্ক ছিল। তো একদিন তিনি কী করলেন, তিনি দেখলেন যে তার যেই বাটার ফ্যাক্টরিটা কিন্তু গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। তার ফ্যাক্টরির সামনে 17 জন শ্রমিককে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে ফেলে রেখে গেছে। এটা দেখে তিনি অনেক ক্ষুব্ধ হলেন, তার মন খারাপ হলো এবং তিনি চিন্তা করলেন যে এটা তো ঠিক না। সো তিনি তখনই সিদ্ধান্ত নিলেন যে তিনি বাংলাদেশের পাশে দাঁড়াবেন। এবং ওই যে উচ্চ মহলের ব্যক্তিদের সাথে যে তার সম্পর্ক, এই সম্পর্ক থেকে তিনি অনেক গোপন তথ্য জেনে সেগুলো পাস করে দিতেন কাদের কাছে? মুক্তিযোদ্ধাদের কাছে। এবং একটা সময় যে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ড একজন সৈনিক ছিলেন এবং সেখান থেকেই তার অস্ত্র পরিচালনা বা প্রশিক্ষণটা ছিল। সেই প্রশিক্ষণ থেকে তিনি মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিতেন এবং একসময় তিনি নিজেই সশস্ত্র যুদ্ধে অংশ নেন। সো এই জন্য ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ডকে কী দেওয়া হয়? রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়, বীর প্রতীক খেতাব প্রদান করা হয়। সাইমন রিং কিন্তু একজন সাংবাদিক ছিলেন। অ্যান্থনি ম্যাসকারেনহাসও একজন সাংবাদিক ছিলেন। ওকে, আর জেএফআর জ্যাকবকে তো আমরা চিনি। জেএফআর জ্যাকব কিন্তু যে ভারতীয় মিত্রবাহিনী ছিল, সেই মিত্রবাহিনীর কিন্তু পূর্বাঞ্চলীয় হাই কমান্ডের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব। ওকে, এরপরে চলে আসি। নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই? ওকে, আপনাদের একটু দেখাই, যদি আপনারা একটু মানচিত্রটা চিন্তা করেন। এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র। যদিও আমি মানচিত্র অনেক সুন্দর করে আঁকতে পারি, কিন্তু এখানে মোটামুটি আপনাদেরকে তাড়াতাড়ি করে একটু বুঝিয়ে দিচ্ছি। সো আমার মনে হয় এটা বাংলাদেশের মতো মোটামুটি হয়েছে, বুঝলেই এনাফ। ওকে, এই তো বাংলাদেশ। সো
সো এই যে বাংলাদেশের মধ্যে কয়টি বিভাগ রয়েছে? 8টি বিভাগ। 8টি বিভাগ। এর মধ্যে এই 5টা পুরোটা রয়েছে চট্টগ্রাম, এখানে রয়েছে সিলেট, এখানে আছে ময়মনসিংহ, এখানে আছে রংপুর, রাজশাহী, এই খুলনা এবং এইটুক জায়গায় রয়েছে বরিশাল। তাহলে আমরা লিখি এখানে বরিশাল, এখানে রয়েছে ঢাকা। ওকে, আর এটা হচ্ছে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং এই পাশে রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা। ওকে, শেষ। তাহলে এখন চিন্তা করেন আপনারা যে এই যে বাংলাদেশের যে মানচিত্রটা আমরা আঁকলাম, এই আঁকা মানচিত্রের মধ্যে দেখা যাচ্ছে বরিশাল। কারণ বাংলাদেশের 3 দিক দিয়ে তো ভারত, আমরা জানি বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, তার মানে বাংলাদেশের পশ্চিম দিকে ভারত। বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের আসাম এবং মেঘালয়। বাংলাদেশের পূর্বে রয়েছে ত্রিপুরা এবং মিজোরাম। তার মানে আমরা যদি মানচিত্র দেখি, উপরে জানি আমরা উত্তর, আমরা জানি যে আমাদের যেই মানচিত্রের বাম পাশ রয়েছে, বাম পাশে রয়েছে পশ্চিম, ডান পাশে পূর্ব এবং নিচে হচ্ছে দক্ষিণ দিক। তো বাংলাদেশের পশ্চিমে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে হচ্ছে ত্রিপুরা এবং মিজোরাম, উত্তরে হচ্ছে আসাম এবং মেঘালয়, আর নিচে এই জায়গায় দিয়ে কিন্তু সামান্য চীন রয়েছে। চীন বলতে হচ্ছে চীন দেশ না, চীন হচ্ছে মিয়ানমারের একটি রাজ্য যার নাম হচ্ছে চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশ। তো এই যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন যে 8টি বিভাগের মধ্যে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি বিভাগ কিন্তু সীমান্তে লেগে আছে এবং বরিশাল বিভাগের সাথে কিন্তু বঙ্গোপসাগরের সীমান্ত, ভারতের সীমান্ত নেই। আর যে ঢাকা বিভাগ রয়েছে সেই ঢাকা বিভাগের সাথেও কারো সীমান্ত নেই, কারণ ঢাকা বিভাগের 4 দিক থেকে কিন্তু ঘিরে অন্যান্য বিভাগগুলো রয়েছে। তার মানে যদি বলা হয় বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের সীমান্ত নেই, এখানে হবে বরিশাল। কিন্তু যদি বলা হয় বাংলাদেশের কয়টি বিভাগের সাথে ভারতের সম্পর্ক নেই, 2টি বিভাগ, একটি হচ্ছে ঢাকা, একটি হচ্ছে বরিশাল। ঢাকা এবং বরিশাল বিভাগের কোনো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই। এখন আপনাকে একটা প্রশ্ন ধরি, সেটা হচ্ছে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের কয়টি বিভাগের প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে, তাইলে উত্তর হবে 2টি। তাহলে কোনটা? একটা হচ্ছে ময়মনসিংহ, একটা হচ্ছে সিলেট। এই ময়মনসিংহ এবং সিলেটের 4টি করে 8টি জেলা রয়েছে, 8টি জেলার সাথেই সীমান্ত সংযোগ রয়েছে। তার মানে বাংলাদেশের 8টি বিভাগের 2টি বিভাগের সাথে সীমান্ত সংযোগ নেই, 2টি বিভাগের প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে। ওকে, সো এর পরের কোশ্চেনে চলে আসি। বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? এখানে যে সংবাদ সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে চিন্তা করুন। বিশ্বের সংবাদ সংস্থা বললে এর পূর্বে রয়েছে যেমন জাস্টুইন উইনার নামে একটা পত্রিকা ছিল, যেটা কিন্তু অনেক আগের পত্রিকা। সো সেই হিসাব থেকে চিন্তা করলে মানে আরও পত্রিকা আপনাকে বের করতে হয়। কিন্তু এইখানে যে পত্রিকাগুলো রয়েছে এর মধ্যে যদি ধরা হয় যে সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি, তাহলে কিন্তু আপনার এএফপি হবে। এএফপি কোন দেশের ভাই? এএফপির ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েটেড ফ্রান্স প্রেস। এএফপি হচ্ছে ফ্রান্সের সংবাদ সংস্থা, ফ্রান্স। তাহলে উত্তর হবে কোনটা? ফ্রান্স। এরপরে দেখেন আছে সিএনএন। সিএনএন হচ্ছে ক্যাবল নিউজ নেটওয়ার্ক। সিএনএন কি ভাই? ক্যাবল নিউজ নেটওয়ার্ক, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ ভিত্তিক একটি সংবাদ সংস্থা। বিবিসি হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যেটা কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা হচ্ছে বিবিসি। আর রয়টার্স কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা কোনটি, তাহলে উত্তর হবে রয়টার্স। রয়টার্স কি ভাই? সবচেয়ে বড় সংবাদ সংস্থা। তাহলে এখানে সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা হচ্ছে এএফপি ফ্রান্সের, আর বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। ওকে, এর পরের প্রশ্ন চলে আসি। নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? দেখেন, একটা নোবেল পুরস্কার, সেইটা মানুষ পাওয়ার পরে আবার প্রত্যাখ্যান করে ফেলে।
তো তখন আপনাদের মনে হতে পারে যে একটা মানুষ নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে, তার মানে ও হচ্ছে গিয়ে কিছু বুঝে না, ওর মাথায় একটু সমস্যা আছে, সো নোবেল পুরস্কার কেউ প্রত্যাখ্যান করতে পারে না। কিন্তু এই কাজটাই করে ফেলেছিলেন একজন ব্যক্তি, এবং তিনি হচ্ছে একজন ফরাসি লেখক, যার নাম হচ্ছে জা পল সাত্রে। এই জা পল সাত্রে 1963 সালে তার জীবনী লেখেন। 1963 সালে তার কি লেখেন? আত্মজীবনী লেখেন, তার আত্মজীবনী। এবং এই আত্মজীবনীর উপরেই তিনি 1964 সালে নোবেল পেয়ে বসেন। 1964 সালে কি পান? আত্মজীবনীর উপরে নোবেল সাহিত্য পুরস্কার পান। এখন ওনাকে যখন নোবেল সাহিত্য পুরস্কার দেওয়া হবে তখন উনি বেঁকে বসলেন কি? উনি একটা উক্তি দিলেন তখন, যে একজন লেখক কখনো তাকে বিক্রি করে দিতে পারে না। তার মানে তিনি এমনভাবে চিন্তা করছেন যে নোবেল পুরস্কারটা যদি তিনি গ্রহণ করেন তাহলে এইটা তার একটা লেখনীর বিনিময় মূল্য হিসেবে তিনি গ্রহণ করলেন, সো এটা তিনি হইতে দিতে পারেন না। এই জন্য তিনি কী করছেন? তিনি বলছেন আমি নোবেল নিব না। তো এই ফরাসি লেখক জা পল সাত্রে, যিনি কী করেছিল? নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। এরপরে চলে আসি, নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক প্রকল্প। বাংলাদেশ সরকারের কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি কি করেছিল? জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, এবং এই স্বীকৃতিটা দিয়েছিল 16 মে 2023। 16 মে 2023, এবং 16 মে 2023 স্বীকৃতি দেওয়া কমিউনিটি ক্লিনিক প্রকল্পকে জাতিসংঘ আখ্যায়িত করেছিল দা শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামে। দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ কমিউনিটি ক্লিনিক প্রকল্প, মানে এই নামেই সম্মানিত করেছিল কমিউনিটি ক্লিনিক প্রকল্পকে, যেটা করা হয়েছিল কবে? 16 মে 2023। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে হবে প্রায় 10,800টার মতো। এবং এই যে কমিউনিটি ক্লিনিক, যেই 10,000 বলতে 10,800, 14,800, এবং এই 14,800-র মধ্যে 14,267টা বর্তমানে মানে কার্যক্রম চলছে। 14,200টি হয়ে গেছে, আর 67টা প্রস্তাবিত অবস্থায় রয়েছে। কিন্তু মোট হবে কয়টা? মোট হবে 14,800টি কমিউনিটি ক্লিনিক। ওকে, সো এরপরে চলে আসি, ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? সর্বশেষ ইসরায়েল যখন হামাসে আক্রমণ করলো, হামাস যখন ইসরায়েলে আক্রমণ করলো, একেবারে কিন্তু অতর্কিত একটা হামলা করে, এবং এই হামলাটা করে 7 অক্টোবর 2023। 7 অক্টোবর 2023। এই যে 7 অক্টোবর 2023 হামাস অতর্কিত একটা হামলা করে ইসরায়েলের কিবুৎজে শহরে। কোন শহর? কিবুৎজে। এবং এই কিবুৎজে শহরটা হচ্ছে গাজার একেবারে সীমান্তবর্তী। সো এই হামলাকেই হামাস নামকরণ করেন অপারেশন আল আকসা ফ্লাডের নামে। মানে আল আকসা যে মসজিদ ছিল, সেই মসজিদকে মূলত গুরুত্ব দিয়ে নাম দেয় অপারেশন আল আকসা ফ্লাড। কোথায় করা হয়? ইসরায়েলের কিবুৎজে শহরে, এবং করা হয় 7 অক্টোবর 2023। পরিচালনা করেন ফিলিস্তিনের সংগঠন হামাস। এরপরে চলে আসেন, অ্যামিকাস কিউরি কি অর্থে ব্যবহৃত হয়? অ্যামিকাস কিউরি শব্দটা মূলত এসেছে ল্যাটিন ভাষা থেকে। কোন ভাষা থেকে ভাই? ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষায় অ্যামিকাস কিউরির অর্থ হচ্ছে আদালতের বন্ধু। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই আদালতের বন্ধু আবার হয় কেমনে? কোনো সময় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আদালতকে এমন হইতে পারে যে তৃতীয় কোনো পক্ষের যুক্তি শুনতে হয়, বা তাদের থেকে পরামর্শ নিতে হতে পারে। সেই যে পরামর্শদাতা, যখন আদালত কোনো সংকটে পড়বে, ওই যে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে আদালতকে তখন একটা পরামর্শ দিবে, উপদেশ দিবে, সহায়তা করবে, তাকেই বলা হয় অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরি একটি ল্যাটিন শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আদালতের বন্ধু। ওকে, এরপরে চলে আসি, কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন? এটা হচ্ছে রুথ ই কার্টার। এই রুথ ই কার্টার কিন্তু মূলত একজন কস্টিউম ডিজাইনার। রুথ ই কার্টার কি ভাই? একজন কস্টিউম ডিজাইনার। এবং আপনারা সবাই দেখার কথা সুপার হিরো সিরিজ ব্ল্যাক প্যান্থার,
এই ব্ল্যাক প্যান্থারের কিন্তু কস্টিউম ডিজাইনার হচ্ছে রুথি কার্টার। সো রুথি কার্টার 2টা নোবেল পাইছে, সরি নোবেল পায়নি, অস্কার পাইছে। 2টা অস্কারের একটা অস্কার পাইছে হচ্ছে 2019 সালে, একটা অস্কার পাইছে 2023 সালে রুথি কার্টার। সো রুথ ই কার্টার কয়টি অস্কার পেয়েছে ভাই? 2টি অস্কার পেয়েছে, একজন কস্টিউম ডিজাইনার হিসেবে এবং ব্ল্যাক প্যান্থার সুপার হিরো সিরিজের জন্য। ওকে, এরপরে চলে আসছেন নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। দেখেন, সংবিধান কমিটি, বাংলাদেশ সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি বাংলাদেশ স্বাধীনতা বিজয় অর্জন করার পরে, স্বাধীনতা অর্জন তো হয়েছে 26শে মার্চ, 16 ডিসেম্বর বিজয় অর্জন করার পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হলো 1972 সালের 10 জানুয়ারি। এবং 10 জানুয়ারি উনি আসার পরেই যে সংবিধান প্রস্তুত করার জন্য কার্যক্রম শুরু করেছিল, সেই সংবিধান কমিটি কিন্তু গঠিত হয় আপনার 11ই এপ্রিল। কোন এপ্রিল? 11ই এপ্রিল 1972। এই সংবিধান কমিটির মোট সদস্য ছিলেন 34 জন এবং সংবিধান কমিটির চেয়ারম্যান কিন্তু বা প্রধান কিন্তু ছিলেন ডক্টর কামাল হোসেন। সেই ডক্টর কামাল হোসেন কিন্তু তৎকালীন সময়ে আইনমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার। এবং এই 34 জনের মধ্যে একজন নারী সদস্য ছিলেন যার নাম ছিল রাজিয়া বানু। রাজিয়া বানু, এই রাজিয়া বানুর নামে কিন্তু এখানে আছে এবং উনি সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন। সো রাজিয়া বানু হচ্ছে সংবিধান কমিটির একমাত্র নারী সদস্য এবং যেহেতু এখানে একজনই আছেন তাই তিনি উত্তর হয়েছেন। এরপরে চলে আসি, কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী? এই বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী এটি কিন্তু বলেছিল 16তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 16তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 16তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কিন্তু বলেছিলেন কি বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী। বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী। ওকে, সো 16তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কিন্তু আরেকটা ভাষণ দিয়েছিলেন, তার নাম ছিল গেটিসবার্গ ভাষণ। এটাও কিন্তু খুব বিখ্যাত, গেটিসবার্গ ভাষণ। এবং এই গেটিসবার্গ ভাষণ থেকে এসেছিল যে গেটিসবার্গ ভাষণ থেকে কি এসেছিল বলেন তো? ভাষণ থেকে এসেছিল যে গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। সো এইটাও কিন্তু তার নিজেরই উক্তি। এবং ব্যালট ইজ মাইটার দ্যান বুলেট, এটা হচ্ছে কি তার উক্তি ছিল। ওকে, এখন চলে আসি ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড বইটির লেখককে। দেখেন, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড বইটা যে লিখেছে তিনি অবশ্যই কোনো না কোনো থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে আসার কাহিনীর সাথে জড়িত। সিঙ্গাপুরের কথা আমরা সবাই জানি। এই সিঙ্গাপুর দেশটি স্বাধীন হয়েছে 1965 সালে এবং সিঙ্গাপুর এমন একটি দেশ যেই দেশটা কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র এবং এই দ্বীপ রাষ্ট্রর নিচে কোনো খনিজ সম্পদ নেই, নিচে শুধুমাত্র পাথর আর পাথর। এবং তাদের জমিও কিন্তু খুব একটা উর্বর না যে খুব বেশি পরিমাণে ফসল উৎপাদন করে কৃষিভিত্তিক হওয়া যাবে। তাদের শুধুমাত্র একটাই প্রফেশন, একটাই সম্পদ, সেটা হচ্ছে মৎস্য। মানে তাদের চারপাশে সমুদ্র আছে, তারা মাছ শিকার করতে পারে। এরকম একটা দেশ 65-তে স্বাধীন হওয়ার পরে মাত্র কয়েক বছর, 35 থেকে 40 বছরের মধ্যে স্বাধীন হওয়া দেশ থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে আসছে। এইটাই কিন্তু করেছে কে? সিঙ্গাপুর। এবং সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী যার নাম ছিল লি কুয়ান ইউ। এই লি কুয়ান ইউকে বলা হয় সিঙ্গাপুরের স্বাধীনতার জনক বা সিঙ্গাপুরের জাতির জনক। এই লি কুয়ান ইউই এই বইটা লিখেছে যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড। ওকে, সিঙ্গাপুর নিয়ে বইটা লিখেছে আর কি। এরপরে চলে আসি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতিকে? এই স্থপতি তিনিও কিন্তু পৃথিবীর আরেকটা বিখ্যাত বন্দরের স্থপতি। তিনি 7 অক্টোবর 2023 আমাদের বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরে কি করা হয়? ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, মানে উদ্বোধন করা হয়। এই উদ্বোধনটা করেন কে? উদ্বোধনটা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3য় টার্মিনালের উদ্বোধন করেন এবং এই 3য় টার্মিনালের স্থপতি ছিলেন রোহানি বাহারিন। এই রোহানি বাহারিন সিঙ্গাপুরের একজন স্থাপত্যবিদ। কোন দেশের ভাই? সিঙ্গাপুরের।
এবং বিশ্বের অন্যতম ব্যস্ততম সুন্দর নান্দনিক বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এই চাঙ্গি বিমানবন্দরের স্থপতিকে রোহানি বাহারিন। ওকে, এরপরে চলে আসি বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর প্রোডাক্ট কোনটি বা জিআই পণ্য কোনটি। সো আপনারা এখন জেনে থাকবেন জিআই পণ্য কিন্তু মোট 31টা, এবং এই 2024 সালের ফেব্রুয়ারিতে কিন্তু জিআই পণ্য 31টা ঘোষণা করা হয়। সো এই 31টি জিআই পণ্যের মধ্যে তখন এসেছিল 21তম, কারণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা বানানো হয়েছিল তখন 21তম পর্যন্ত ডিক্লারেশন ছিল, 31তম হয়নি, তারপর 31তম হয়েছে। সো 21তম জিআই পণ্যটা ছিল ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই যে 31তম জিআই পণ্য, এখন আপনারা বলতে পারেন জিআই কি, জিআইটা একটু বুঝিয়ে দিচ্ছি। জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, ভৌগোলিক নির্দেশক। ভৌগোলিক নির্দেশক মানে কি, মানে হচ্ছে কোনো একটা পণ্য যেই অঞ্চলে সবচেয়ে উৎকৃষ্ট মানে তৈরি করা যায় তাকেই সেই অঞ্চলের জিআই স্বীকৃতি দেওয়া হবে। যেমন ধরেন বাংলাদেশে নকশিকাঁথা জামদানি শাড়ি ধরি, জামদানি শাড়ি হয়। আবার বিশ্বের অনেক দেশে কিন্তু চাইলে জামদানি শাড়ি বানানো যাবে, কিন্তু এই যে জামদানি শাড়ি বানানোর জন্য যে আবহাওয়া প্রয়োজন, যে কারিগর প্রয়োজন, এগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের পাওয়া যায় বাংলাদেশে। এজন্য বাংলাদেশে কিন্তু জামদানির জিআই দেওয়া হয়েছে, অন্য দেশে দেওয়া হয় নাই। সো জিআই পণ্য বর্তমানে 31টা, এবং 31টার মধ্যে প্রথম জিআই পণ্য হয়েছিল কোনটা? প্রথম বলেন তো? প্রথম হয়েছিল জামদানি শাড়ি। এই জামদানি শাড়িকে জিআই পণ্য দেওয়া হয় 2016 সালে, আর 2024 সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ দেওয়া হয় জামালপুরের নকশিকাঁথাকে 31তম। জামালপুরের নকশিকাঁথা কয়তম ভাই? 31তম জিআই পণ্য বাংলাদেশের। সো এই হচ্ছে জিআই। এরপরে চলে আসি, নিচের উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি? আপনারা যে কেউ দেখলেই বুঝতে পারবেন, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বইগুলো খুবই ফেমাস এবং আমরা সবাই জানি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়া চীন, এই তিনটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা বই। কারাগারের চিঠি বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখেননি, এবং এই তিনটি বইয়ের জন্য কিন্তু 2023 সালে, কত সালে ভাই? 23 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্ক লিটারেচার পুরস্কার অর্জন করেন। সার্ক লিটারেচার পুরস্কার অর্জন করেন 2023 সালে। ওকে, এই তিনটি বইয়ের জন্য। এরপরে চলে আসি, সার্পেন্ট অফ দি নাইল কার উপাধি? সার্পেন্ট অফ দি নাইল কার উপাধি? এই উপাধিটা হচ্ছে সপ্তম ক্লিওপেট্রার। কার ভাই? সপ্তম ক্লিওপেট্রা। এই ক্লিওপেট্রা সপ্তম, উনি ছিলেন, এই সপ্তম ক্লিওপেট্রাই ছিলেন মিশরের সর্বশেষ ফারাও, এবং মিশরের সর্বশেষ ফারাও হওয়ার জন্য তাকে বলা হতো কি? সার্পেন্ট অফ দি নাইল। নাইল মানে হচ্ছে নীল নদ, নীল নদের দেশ যেহেতু মিশর, তাকে এই জন্য এই উপাধিটা দেওয়া হয়েছিল। এবং সার্পেন্ট অফ দি নাইল বা সপ্তম ক্লিওপেট্রার পরে মিশরের দায়িত্ব গ্রহণ করেন রোমান সাম্রাজ্য, মানে মিশর রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়। সো উনি সর্বশেষ স্বাধীন ফারাও ছিলেন মিশরের। এরপরে চলে আসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কিন্তু 28 অক্টোবর 2023 উদ্বোধন করা হয়। 28 অক্টোবর 2023 উদ্বোধন করা হয়, এবং এই বঙ্গবন্ধু টানেল কিন্তু চট্টগ্রামের দুইটা শহরের একটা হচ্ছে পতেঙ্গা, একটা হচ্ছে আনোয়ারা, এই দুইটাকে যুক্ত করেছে। এবং এই বঙ্গবন্ধু টানেল নির্মাণের সহায়তা প্রদান করে চীন, যেহেতু চীনের বেইজিংয়ের 1 সিটি 2 টাউন যেই নীতি ছিল, সেই নীতিকেই বাস্তবায়ন করা হয়েছে এই বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে। অর্থাৎ একটা সিটিতে দুইটা শহরকে যুক্ত করবে একটি টানেল। এবং আপনারা জানেন যে স্ক্যাপ বা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক, এই স্ক্যাপ যেই এশিয়ান হাইওয়ে নির্মাণ করবে 32টি দেশের উপর দিয়ে, সেই এশিয়ান হাইওয়ের 32টি দেশের একটি কিন্তু বাংলাদেশ। এবং এই বাংলাদেশে যে এশিয়ান হাইওয়ে প্রবেশ করবে, এটা প্রবেশ করবে এই বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে, যেটা কর্ণফুলী নদীর তীরে নিচে অবস্থিত। ওকে, এরপরে চলে আসেন, এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছে? এটা অনেকে আবার জানেন এভাবে যে ভিনি ভিডি ভিসি বলেছিলেন
একজন রোমান সম্রাট যার নাম ছিল জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 55 অব্দে ব্রিটেন জয় করে, এবং এই ব্রিটেন জয় করার সময় তার কোনো পরিশ্রমই করতে হয়নি। সো এমন একটা অবস্থা হয়েছে যে বিনা যুদ্ধে, যেমন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন লক্ষণ সেনের কাছ থেকে বাংলা জয় করেন, তখন কিন্তু তাকেও তেমন কোনো পরিশ্রম করতে হয় নাই, অতর্কিতে হামলার মাধ্যমে জয় করেছেন বাংলা। সো জুলিয়াস সিজারও ব্রিটেন জয় করে ঠিক অনেকটা এভাবেই। তো যেহেতু ওনার কাছে এই ব্যাপারটা অনেক সহজ লাগছে, তিনি বলছেন যে এলাম, দেখলাম, জয় করলাম। মানে ওনার মধ্যে এরকম একটা কনফিডেন্স ছিল তখন যে উনি যে কোনো যুদ্ধে থাকাটাই হচ্ছে মেইন বিষয়, উনি যুদ্ধে থাকলে যুদ্ধে জয়ী হবেনই। এটাই হচ্ছে এলাম, দেখলাম, জয় করলাম, জুলিয়াস সিজারের উক্তি। এরপরে চলে আসেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু ছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দল সম্পর্কে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে কনসার্ট ফর দ্য বাংলাদেশ। যেরকম বাংলাদেশের জন্য অর্থ আদায়ের মুখ্য উদ্দেশ্য ছিল, তেমনি স্বাধীন বাংলা ফুটবল দলের কাজ ছিল যে বাংলাদেশের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে টাকা ইনকাম করে সেটা হচ্ছে বাংলাদেশের যুদ্ধের জন্য ব্যয় করা। সো তারা ভারতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কী করতেন? বিভিন্ন ফুটবল ম্যাচ খেলতেন। সো এটা হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলের কাজ, যার অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। পরবর্তী প্রশ্নে চলে আসি, কারা বর্গী নামে পরিচিত? বর্গী নামে পরিচিত ছিল মূলত মারাঠিরা। মারাঠিরা ছিল বর্গী নামে পরিচিত। পর্তুগিজরা ছিল পর্তুগালের নাগরিক, পর্তুগাল। আর ইংরেজদের নাম ছিল হচ্ছে ব্রিটিশ, তাদেরকে ব্রিটিশ নাম বলা হতো। এরপর নেদারল্যান্ড থেকে যারা এসেছিল, নেদারল্যান্ড, তাদেরকে বলা হতো ডাচ। ডেনমার্ক থেকে যারা ছিল, ডেনমার্ক, তাদেরকে বলা হতো দিনেমার। আর ফ্রান্স থেকে যারা এসেছিল তাদেরকে বলা হতো কি ভাই? ফরাসি। সো এই হচ্ছে জাতীয়তা। এরপরে চলে আসি, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালীতে। এবং এই মহেশখালী হচ্ছে কক্সবাজার জেলায়। এই মহেশখালীতে কিন্তু মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে, যেটা বাংলাদেশের চতুর্থ সমুদ্র বন্দর এবং প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর। মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু বর্তমানে সমুদ্র বন্দর 4টা। পতেঙ্গা সমুদ্র বন্দর সবার প্রথম, 2 নম্বর হচ্ছে মংলা, 3 নম্বর পায়রা, 4 নম্বর মাতারবাড়ি। সো এই 4 নম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটাই হচ্ছে মহেশখালীতে, এবং বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরও কিন্তু এই মাতারবাড়ি, যেটা নির্মাণের পেছনে সহায়তা করেছে জাপান। ওকে, এরপরে চলে আসি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি, যেটা গাজীপুরে অবস্থিত, আমার বাসার একেবারে এই কাছে। সো এই গাজীপুরের জাগ্রত চৌরঙ্গির ভাস্কর হচ্ছেন বা স্থপতি হচ্ছেন আব্দুর রাজ্জাক। মনে রাখবেন, স্বাধীনতার সময় বা স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সময় প্রথম প্রতিরোধ কোথায় গড়ে তোলা হয়, এরকম প্রশ্ন আসে। যদি বলা হয় যে প্রথম প্রতিরোধ কোথায় গড়ে তোলা হয়েছিল, সেটা কিন্তু হবে ঢাকার ফার্মগেট, মানে তেজগাঁও এলাকা। আর যদি বলা হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে তোলা হয়েছিল, তাহলে সেটা হবে গাজীপুরে। কারণ গাজীপুরে তখন কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা শক্ত অবস্থান ছিল গাজীপুরে, এবং তারাই কিন্তু প্রথম সশস্ত্র প্রতিরোধ করেন, এবং সেই সশস্ত্র প্রতিরোধটা যে জায়গায় হয়েছিল সেখানে কিন্তু জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। সো জাগ্রত চৌরঙ্গি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য কোনটা, এরকম প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর হবে অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য, এবং যেইটার স্থপতি বা ভাস্কর কিন্তু ছিলেন সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত। ওকে, সো এরপরে চলে আসি, কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছেন? নরওয়ে। সাধারণত স্ক্যান্ডিনেভিয়ান যে 5টা দেশ, সেই 5টা দেশই বারবার ঘুরে ফিরে এইসব ভালো ভালো জায়গায় আসে। ওকে, এরপরে চলে আসি, 2023 সালের জন্য জাতিসংঘের ঘোষিত বিশ্বের পর্যটন রাজধানী কোনটা? সেটা হচ্ছে সমরখন্দ। এই সমরখন্দ হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ, উজবেকিস্তানের একটি শহর, সমরখন্দ। ওকে,
সো এই হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আপনারা যারা করলেন ক্লাসটি ইতিমধ্যে তারা কিন্তু দেখেছেন যে এর মধ্যে সাম্প্রতিক যেরকম ছিল, পাশাপাশি কিন্তু মৌলিকও ছিল, এবং পাশাপাশি কিন্তু সাধারণ জ্ঞান বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো ছিল। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্ন কিন্তু এই 3টি ক্যাটাগরিতে হয়ে থাকে, অর্থাৎ সাম্প্রতিক থাকবে, মৌলিকও থাকবে এবং পাশাপাশি সাধারণ জ্ঞান থাকবে। তার মানে আপনাকে কিন্তু ডাইভার্সিফাইড ওয়েতে পড়তে হবে, এবং এই ডাইভার্সিফাইড ওয়েতে পড়তে কিন্তু আপনাকে এরকম কারো সান্নিধ্যে আসতে হবে যারা কিন্তু দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেনগুলো, এই প্যাটার্নগুলো বুঝে আপনাদের জন্য কন্টেন্ট ডেলিভারি দিবে এবং আপনাদেরকে পড়াবে। ডিউ ইউনিভার্সিটি ঢাবি সফটওয়্যার ইনভেস্ট 3.0-তে কিন্তু ভর্তি চলছে, এবং এই যে আপনারা যে কোর্সটি করবেন সামনে, এই কোর্সটি করার জন্য আপনাদের যে কন্টেন্ট, ম্যাটেরিয়াল, লেকচার শিট, লেকচার নোট, এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমাদের টিম কাজ করছে। তার মানে এতদিন কাজ করার পরে আপনাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা দিব সেগুলো কিন্তু নিতান্তই সহজ কিছু না, সহজলব্ধ কিছু না, সেগুলো কিন্তু অনেক গবেষণার ফলাফল। তার মানে আপনি যদি ভালো করতে চান আপনাকে কিন্তু ঠিক এভাবেই এরকম কিছুই আপনার প্রয়োজন যেগুলো আপনাকে ভালো করতে সহায়তা করবে। ঢাবি সফটওয়্যার ইনভেস্ট 3.0-তে যে কোনো মাধ্যমে ভর্তি হতে কিন্তু আপনি আমাদের যেই ভিডিওটা দেওয়া আছে, মানে ক্লাসটি করলে আপনারা সেই ক্লাসের ডেসক্রিপশন বক্সটি চেক করেন এবং এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে আপনি ভর্তি হতে পারবেন, অথবা যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারেও কল করে আপনি ভর্তি হতে পারবেন। যেহেতু সীমিত সংখ্যক আসনেই আমাদের ভর্তি নেওয়া হয় প্রতি বছর, তার মানে আপনাকে কিন্তু এই সিরিয়ালে এগিয়ে থাকতে হবে আপনি যদি আমাদের সাথে আপনার যাত্রা কন্টিনিউ করতে চান। পাশাপাশি 500 টাকায় সাধারণ জ্ঞান কোর্স পাওয়া যাচ্ছে আমার সাথে। আপনারা যারা সাধারণ জ্ঞান আরও ভালো করতে চান, আত্মবিশ্বাস তৈরি করতে চান, তারা মাত্র 500 টাকায় আমার কোর্সটি এনরোল করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ক্লাসে। জিও ডিমার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি কানেক্টেড থাকতে আপনারা কি করবেন, সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আমরা প্রতিনিয়ত আসবো। খোদা হাফেজ।